যেমনটি বলছিলাম, বিএনপির তরফ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এনসিসি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এনসিসি নিয়ে আমরা দেখছি ধারাবাহিকভাবে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। এনসিসির মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন কি? একটা সাধারণভাবে ধারণা আছে যে এমন কোনো প্রতিষ্ঠানকে আমাদের এখানে থাকতে পারে যা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কখনো যদি ব্যত্যয় হয় তখন তারা অভিভাবকের ভূমিকা পালন করতে পারেন। যেমন করে আমরা অনেক সময় অম্বুডসম্যানের কথা বলেছি, ন্যায়পালের কথা যেমন বলেছি, সেরকম একটা কনসেপ্ট থেকে এইরকম সাংবিধানিক কাউন্সিল যেটা পৃথিবীর অনেক দেশে আছে সেরকম একটা ধারণা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছিল। কারণ বারবার আমাদের এখানে কখনো কখনো নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়, কখনো কখনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার প্রবণতা দেখা দেয়। তো এইরকম একটা দেশে গণতন্ত্রের ধারাটাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে আমাদের কার কাছে আমরা যাব, কোথায় গিয়ে আমি নিরপেক্ষতার একটা পরিচয় পাব, কিংবা আমাদের বিচারপতি নিয়োগ, আমাদের নির্বাচন কমিশনার নিয়োগ, এমনকি পিএসসির মতো যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক, এমনকি সবচেয়ে যে দুঃখজনক বিষয় যে আমাদের একটা এনার্জি রেগুলেটরি কমিশন ছিল সাংবিধানিকভাবে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল যে জ্বালানি সংক্রান্ত শুনানি করে সেক্ষেত্রে জ্বালানির দাম বাড়ানো অথবা কমানোর কথা, যেখানে তারা নিজেরাই আইন করেছিলেন যে যদি কোনো কোম্পানি মুনাফায় থাকে তাহলে সে দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারবে না। তো সেই প্রতিষ্ঠানের প্রধানও একসময় বললেন, মন্ত্রী যেহেতু বলেছেন কিংবা প্রধানমন্ত্রী যেহেতু ডিজায়ার করেন যে দাম বাড়ানো, ফলে আমাকে কিন্তু আমার যে বিধান তা সবসময় মানতে হবে, এমন কোনো জায়গায় আমি আর দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা তো দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিছু এখতিয়ার আছে। তো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা প্রধান হবেন তাদেরকে নির্বাচিত করা হবে কিভাবে, তাদের প্রধানরা দায়িত্ব পালন করবেন কিভাবে, তাদের প্রধানরা কার কাছে দায়বদ্ধ থাকবেন, এগুলো নিয়ে কিন্তু একটা কথা আছে। কিন্তু এই যে যা মানুষের প্রত্যাশা আর যা মানুষের সামনে হাজির করা হয়, যে প্রত্যাশা এবং হাজির করার মধ্যে বিরাট একটা ফারাক তৈরি হয়ে গেল। এনসিসি গঠনের জন্য যে ফর্মুলাটা হাজির করা হলো এবং তার যে কার্যপরিধি যেটা তৈরি করা হলো এবং তাদের ক্ষমতা যেটা দেখানো হলো, এখন আমরা দেখছি এই এনসিসি তো আসলে ঠিক সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবে না। বরঞ্চ এই এনসিসির মধ্যে এমন এমন কথা আছে যে তারা চাইলে পরবর্তী সরকার না আসা পর্যন্ত এরাই সরকার হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে তার গঠন প্রক্রিয়ার মধ্যে এমন বলা হয়েছে যে এই গঠন প্রক্রিয়ার মধ্যে এমন বিরোধী অবস্থান তৈরি হবে যে তারা কোনো বিষয়ে একমত হওয়াটাই তাদের জন্য কঠিন হয়ে যাবে। তার মানে এই এনসিসি গঠন প্রক্রিয়ার যে প্রস্তাবটা আমাদের সামনে করা হয়েছে এবং এনসিসি যে কার্যপদ্ধতি যা আমাদের সামনে অথবা এনসিসির ক্ষমতা হিসেবে যা আমাদের সামনে হাজির করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে এই এনসিসি কিন্তু ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক নয়, বরং সে একটা সুপার গভর্নমেন্ট বা সুপ্রা গভর্নমেন্টও হয়ে যেতে পারে। যেহেতু এনসিসি আছে এখন আর কিছু দরকার নেই, এইরকম পরিস্থিতিও যেন না হয় সেটাও আমাদের দেখা দরকার। এই জন্য দেখবেন এনসিসির প্রস্তাবের সঙ্গে কেউ কিন্তু প্রথমে বিরোধিতা করে নাই, কিন্তু এনসিসির কাঠামো নিয়ে সবাই কিন্তু বিরোধিতা করেছে। এমনকি যারা একসময় এনসিসির পক্ষে একদম মানে সরাসরি অবস্থান নিয়েছিল সেই দলগুলো পরে তারা বলছে যে না না এইরকম থাকলে কিন্তু